হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি মজাদার গল্প। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনাদের পাইপ দিয়ে পানি বেরিয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নবনী আজ নীল রঙের শাড়ি পরেছে। চোখে গা করে কাজল টানা হয়েছে। সামান্য জিনিসটা কিভাবে যেন চোখ দুটো মায়ে ভরিয়ে দেয়। সদ্য ভেজানো চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে ব্লাউজ আর শাড়ির পেছনটা ভিজে যাচ্ছে। নবনী আঁচল টেনে দিল, রান্নাঘের দিকে পা বাড়াল। হাসিনা বেগম সকাল থেকে আসিফের পছন্দের খাবার রান্না করছেন। ছেলের কাঁচা আম পছন্দ বলে তিনি অফ সিজনেও ফ্রিজে আম রেখেছেন। বাড়িতে কেমন একটা উৎসব ভাব। এই মুহূর্তে তিনি গলদা চিংড়ির তরকারিতে নারকেলের দুধ ঢালছেন। নবনী জিজ্ঞেস করল, কিছু সাহায্য লাগবে মা? হাসিনা বেগম বললেন, লেবুগুলো কেটে দে মা। নবনী বাটিতে পানি নিয়ে শসা কাটতে বসল। শসার খোসা ছাড়ানোর সময় সে অনেকটা শসাই ফেলে দেয়। তবুও হাসিনা বেগম কখনো অভিযোগ করেন না। নবনীর ভাগ্যে এতটা ভালোবাসা সে কখনো কল্পনা করেনি। বাসায় ঢুকেই আসিফ হাসিনা বেগমের বুকে ঝাঁপিয়ে পড়ল। মাছেলের ভালোবাসার কাছে সব অনুভূতি যেন ফিকে হয়ে পড়ল। আসিফের টলমল চোখের দিকে তাকিয়ে নবনী স্বস্তির নিঃশ্বাস ফেল। মানুষটা ঘরে ফিরে এসেছে, এটাই তার জন্য সবচেয়ে আনন্দের। নবনী খুঁটিয়ে খুঁটিয়ে নিজের প্রেমিক পুরুষকে দেখতে লাগল। লোকটা আজকেও সাদা শার্ট পরেছে। নবনী ঠিক করেছে আসিফ যখন বাইরে যাবে সে সাদা শার্ট পরতে নিষেধ করবে। রাস্তায় মেয়েগুলো নিশ্চয়ই কামুক দৃষ্টিতে আসিফকে গিলে খাচ্ছিল। আসিফের চেহারায় ফর্সা ভাবটা আগের চেয়ে বেড়েছে। মাথার চুলগুলোও বেশ বড়, এলোমেলো হয়ে আছে। নবনীর খুব ইচ্ছে হলো হাত বুলিয়ে স্বামীর চুল ঠিক করে দিতে। রাতের আকাশটা বড্ড নির্মল দেখাচ্ছে। সারাদিন ভীষণ ব্যস্ত কেটেছে নবনীর। বাসা ভর্তি মেহমান ছিল। এখন অবশ্য অন্তি আর তানভীর আছে। রাতের খাওয়ার পর্ব চুকিয়ে নবনী গোসল করেছে। সুতির একটা শাড়ি গায়ে জড়িয়ে বারান্দায় দাঁড়িয়েছে। আসিফ এখনো রুমে আসেনি। লোকটার সাথে নবনীর কত কথা জমা ছিল, অথচ কিছুই বলা হয়নি। নবনীর ভীষণ লজ্জাও লাগছে। আসিফ তার সামনে এসে প্রথম কোনো শব্দটা বলবে এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। হুট করে দরজা লাগানোর শব্দে নবনী আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, ঠিক যেন প্রথম দিনের মতো অনুভূতি। ধীরে ধীরে আসিফ এগিয়ে এসে নবনীর কাঁধে চিবুক ছোঁয়াল। বলল, দিন দিন সুন্দর হয়ে বুকের ব্যথাটা বাড়িয়ে দিচ্ছ তো নবনী। নবনী আসিফের দিকে ঘুরে তাকাল। লোকটা অফ হোয়াইট কালার চেক শার্ট পরেছে। এতদিন পরে চেনা পরিচিত লোকটার গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। নবনী আসিফকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ডাক্তার উ। আসিফ হাসল, বলল, আমার জীবনটা পূর্ণ নবনী। সৃষ্টিকর্তার কাছে আমার চাওয়ার আর কিছুই নেই। নবনী আরও গভীরভাবে স্বামীর বুকে লেপ্টে রইল। পৃথিবীর সব শান্তি মনে হয় মানুষটাকে ঘিরেই। নবনী বলল, একটা গান শোনাবেন? আসিফ নবনীকে বুক থেকে সরাল না। সেই অবস্থায় গাইতে শুরু করল। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে মরি যে বলবে কি লোকে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে গি। নবনী দেখল আসিফের চোখে পানি। সে জিজ্ঞেস করল, গান গাওয়ার পর আপনি কষ্ট পান কেন? আসিফ উত্তর দিল না, রহস্যময় হাসল। বলল, বললে কষ্ট পাবে নবনী। এই প্রশ্ন আর কোনোদিন করবে না। নবনী ভরকে গেল। কড়া গলায় বলল, আমি শুনতে চাই। আসিফ শুকনো ঢোক গিলে বলল, যখন তুমি আমাকে গান গাইতে বলো আমার মনে হয় তুমি আমার মধ্যে সাদাবকে খোঁজার চেষ্টা করো। তুমি এখনও তাকে ভুলতে পারোনি। নবনীর বুকটা ধক করে উঠল। সে আসিফের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। বলল, আপনি আমার প্রথম ভালোবাসা, আমার সব অনুভূতির মালিক। আপনাকে ঘিরে সবকিছু আমার ভালো লাগে। আমি শুধু আপনারই আসিফ। রাতে বিছানায় শোয়ার পর নবনী গরমে হাঁস ফাঁস করতে লাগল। আসিফ বলল, আজ এসি ছাড়া হচ্ছে না। গরম লাগলে তুমি শাড়িটা খুলে ফেলতে পার নবনী গ।
নবনী নিয়ন লাইটের আলোয় দেখল আসিফের ঠোঁটের কোণায় হাসি। আসিফ একটা একটা করে শার্টের বোতাম খুলতে লাগল। নবনীর শরীরের প্রত্যেকটা কোষ কেঁপে উঠল। জানান দিল ভয়ঙ্কর আনন্দের ঘটনা ঘটতে যাচ্ছে। আসিফ নামের সুদর্শন পুরুষটা নবনীর একান্ত ব্যক্তিগত। নীলাম্বরী। পর্ব ৩-৫। লেখিকা রুবি। নীলাম্বরীকে নিয়ে রিকশায় উঠে আহিল। আহিল খেয়াল করে নীলাম্বরীর মুখ কেমন একটা হয়ে আছে। কথাও বলছে না ঠিক মতন, আর না কোনো রেসপন্স করছে। আহিল বাতাসে শীত বেশি লাগবে বলে রিকশার হুড় তুলে দিতে চেয়েছিল, সেটাতেও বারণ করে দিয়েছে নীলাম্বরী। যদিও আহিল এক প্রকার জোর করেই হুড় উঠিয়ে দেয়। আহিল নীলাম্বরীর হাত নিজের হাতের মাঝে নিয়ে বসতে যায় তো নীলাম্বরী এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়। আহিল জিজ্ঞেস করে, কি হয়েছে নীল? এমন করছো কেন? কথা তো বলো। একটা কথা অবধি বলছো না। রাগ করেছ কি তুমি? আমায় না বললে বুঝব কি করে যে কি হয়েছে? বলো না কি হয়েছে। কিছু হয়নি। চুপ থাকুন, কথা বলতে মন চাইছে না বলেই আহিলের একটা হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে থাকে নীলাম্বরী। রিকশাওয়ালা মামা আহিলকে জিজ্ঞেস করে, মামা কোথায় যাবেন আপনারা? আপাতত একটা ফুলের দোকান দেখে দাঁড় করিয়েন, তারপর না হয় বলবো কোথায় যাব। বেশ কয়েক মিনিট পর রিকশা থামে। আহিল ভাড়া মিটিয়ে নীলাম্বরীকেও হাত ধরে রিকশা থেকে নামায়। শাড়ি পরার কারণে একা নামতে সমস্যা হচ্ছিল ওর। যে চঞ্চল, একদম চড়ুই পাখির মতন। আহিল খেয়াল করে নীলাম্বরী শীতে দুই হাত ঘষাঘষি করে গরম করার চেক করছে। আহিল ফুলের দোকানের সামনে নীলকে দাঁড় করিয়ে দোকানদারকে বলে, গন্ধরাজ আছে মামা? না মামা, গন্ধরাজ তো নেই। বেলি আছে? হ্যাঁ, বেলির মালা পাওয়া যাবে। বকুল মালা পাওয়া যাবে না? ওটাও আছে। গন্ধরাজ রাখো না তোমরা? গন্ধরাজ তো তেমন একটা কেউ খুঁজে না, এগুলোই নেয়, তাই গন্ধরাজ রাখি না। কোনো দোকানে পাওয়া যাবে গন্ধরাজ? সামনে আমাদেরই আরেকটা দোকান আছে, বড় দোকান ওটা। ওটায় থাকলে থাকতে পারে। আচ্ছা গিয়ে এনে দাও তাহলে। দোকানের লোকটা চলে যায়। ওর সাথে আরেকজন যে ছিল তার থেকে আহিল বকুল ফুলের মালা আর বেলি ফুলের মালা নেয়। বেলির মালার মাঝে লাল টকটকে গোলাপ ফুল ও দেওয়া আছে। আহিল একটা করে মালা নেয় আর নীলাম্বরীর দুই হাতে পরিয়ে দেয়। তারপর নিচু হয়ে বকুল ফুলের মালার নুপুর বানিয়ে পায়ে পরিয়ে দেয়। ফুলের দোকানের ছেলেটা মিটি মিটি হাসে। এদিকে নীলাম্বরী মুখ গোমরা করে হাতে পরে নিলেও পায়ে পড়তে চায় না। রাস্তার মাঝে আহিল ওর পায়ে হাত দিয়ে নুপুর পরিয়ে দিবে, বিষয়টা কেমন যেন চক্ষু লজ্জার লাগে ওর কাছে। নীলাম্বরী বারণ করে, তবে কে শুনে কার কথা? এমনিতেই রাস্তায় খুব একটা লোক সমাগম নেই। এই কয়েক মিনিট পর পর দু একটা করে গাড়ি চলে যাচ্ছে রাস্তা দিয়ে। আহিল নিচু হয়ে নীলাম্বরীর পায়েও পরিয়ে দেয় বকুল ফুলের মালার নুপুর। বেশ কয়েক মিনিট পর যে ছেলেটা গন্ধরাজ আনতে গিয়েছিল সে একটা ঝুড়িতে বেশ কয়েকটা গন্ধরাজ ফুল নিয়ে আসে। কত তীব্র সুবাস ফুলগুলোর, একদম দেশি গন্ধরাজ। সুবাস অনেকটা তীব্র। এতক্ষণ নীলাম্বরীর মুখ একটু একটু গম্ভীর থাকলেও গন্ধরাজ দেখে ওর চোখ চকচক করে উঠে। আহিল ছেলেটার থেকে ঝুড়ি নিয়ে নীলাম্বরীর হাতে দেয়। তারপর ঝুড়ি থেকে 4টা ফুল নিয়ে ওর খোপায় দিয়ে দেয়, সাথে অর্কিডের গাজরাও। একদম শুভ্র পরি লাগছে দেখতে নীলাম্বরীকে। আহিল নীলাম্বরীকে বলে, এবার খুশি তো? এক ঝুড়ি খুশি এনে দিলাম তোমায়। এবার তো বিষণ্ণ থাকলে হয় না নীল। কতক্ষণ হয় হাসো না তুমি? একটু হাসো। নীলাম্বরী মিষ্টি করে একটু হাসে। আহিল ছেলে দুটোর থেকে কত টাকা হয়েছে শুনে টাকা দেয়। তারপর যে লাল টকটকে গোলাপ কিনে নেয় অনেকগুলো। ফুলের টাকা মিটিয়ে নীলাম্বরীকে নিয়ে আবার আরেকটা রিকশা ডেকে রিকশায় উঠে যায়। নীলাম্বরী ওর হাতের ফুলগুলো দেখতে থাকে আর সুবাস নিতে থাকে। রাতের রাস্তা। সোডিয়ামের লাইটে রাস্তার মাঝে আলাদা একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে। তার উপর রাস্তাটাও বেশ ব্যস্তহীন। আহিল নীলাম্বরীর দিকে ঝুঁকে নীলাম্বরীর কানের কাছে মুখ নিয়ে বলে, খুশি তো? অনেকটা। তাই? লজ্জা পাচ্ছ? না, মনে হচ্ছে যে পাচ্ছ। না বললাম না। সরুন তো, তোমার ঠান্ডা লাগবে বলে হুড় তুলে দিলাম রিকশার। এবার আমার যে মাথা নিচু করে রাখতে হচ্ছে।
তোমার কাঁধেও তো মাথা রাখতে পারবো না। আচ্ছা, আমি লম্বা নাকি তুমি শর্ট? আমিই শর্ট। হতে পারো, তবে আমার হৃৎস্পন্দন মাপার জন্য একদম পারফেক্ট। আহিল নীলাম্বরীর কথার মাঝে রিকশাওয়ালা মামা জিজ্ঞেস করে ওরা কোথায় যাবে। আহিল নিজের বাড়ির ঠিকানা বলে। প্রায় আধ ঘন্টা মতন পর ওরা বাসায় গিয়ে পৌঁছে। বাসার সামনে দাঁড়িয়ে নীলাম্বরী আহিলকে বলে উঠে, এগুলো পরে ভেতরে যাব না আমি। কেন? এমনি এমনি। সবাই তাকিয়ে থাকবে আর আমার লজ্জা করবে। লজ্জা পাওয়ার কি আছে এখানে? সুন্দর লাগছে তো তোমায় দেখতে। যাব না এমন ভাবে। এটা বললে তো হবে না নীল। এই ফুলের জন্য আমার সাথে কথা বলা অবধি বন্ধ করে রেখেছ। একটু লজ্জা আমার জন্য পেলে না হয়? চলো। আহিল নীলাম্বরীর হাত ধরে একরকম